আসসালামু আলাইকুম। অ্যানালাইটিক্যাল ক্লাসরুম তথা কদমআলীর পাঠশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম। অতি সম্প্রতি ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং লিখিত পরীক্ষার প্রায় ৩ মাস সময় আছে, যা অনেক কম। অন্যান্য সময় লিখিত পরীক্ষার জন্য আনুমানিক ৫ আগে ৬ মাস সময়ও পাওয়া যেত, কিন্তু এবার মাত্র ৩ মাস সময়। এই সময়ে একটু স্ট্র্যাটেজিক না হলে এবং ভিন্ন পদ্ধতিতে প্রস্তুতি না নিলে আপনার অনেক মেধা থাকা সত্ত্বেও এবং অনেক শ্রম দেওয়া সত্ত্বেও আপনার আশানুরূপ ফলাফল পাওয়া থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ৩ মাস সময়ের মধ্যে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় এবং একটি ক্যাডার পাওয়া যায়। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আমি শহীদুল ইসলাম নওশাদ। ওয়েলকাম টু অ্যানালাইটিক্যাল ক্লাসরুম। আমরা একটু মানবন্টন সম্পর্কে আলোচনা করি। সবাই আমরা জানি, যারা প্রিলিমিনারি পাশ করেছি, আমার এই ভিডিওর যারা মূল দর্শক, যারা প্রিলিমিনারি পাশ করেছেন, তারা সবাই অনেক কনসাস। তারপরেও একটু রিভিউ করি। বাংলায় ২০০ নম্বর, ইংরেজি ২০০, বাংলাদেশ বিষয়াবলী ২০০, আন্তর্জাতিক বিষয়াবলী ১০০, বিজ্ঞান ও আইসিটি ১০০, গণিত ৫০, মানসিক দক্ষতা ৫০। এই মোট ৯০০ নম্বর হচ্ছে জেনারেল ক্যাডারের জন্য, সবার জন্য কমন। আর সাবজেক্টিভ যে ২০০ নম্বর সেটা আলাদা। সাবজেক্টিভ নাম্বার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব না, আমরা শুধু সবার জন্য কমন যে অংশটুকু ৯০০ নাম্বার সেটা আলোচনা করব। সাবজেক্টিভ ২০০ নম্বর সম্পর্কে আপনারা পরবর্তীতে আপনাদের নিজস্ব শিক্ষকদের কাছ থেকে জানতে পারবেন, বা এর জন্য অনেক সময়ও পাওয়া যাবে। মূল পরীক্ষার পরে এই সাবজেক্টিভ পরীক্ষাগুলো হবে, এজন্য আমরা এটা আজকে স্কিপ করছি। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, হয়তো পরে ভুলে যাব। আমাদের ৪৭তম বিসিএস প্রিলিমিনারির জন্য কিন্তু আমাদের অনলাইন একটা কোর্স চলছে, কোর্সে ভর্তি চলছে। আমাদের রিটেন কোনো কোর্স নেই, শুধু প্রিলিমিনারির একটা অনলাইন কোর্স। আমরা ৭-৮ জন বিসিএস ক্যাডার ব্যাচমেট মিলে আমরা ক্লাস নেই। তো সেখানে ১৩০টা জুম ক্লাসের মাধ্যমে পুরো কোর্সটা শেষ করা হবে। ২ ঘন্টার জুম ক্লাস এক একটা, এবং আমাদের লেকচার শিটও আছে, পরীক্ষাও হবে। আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান, যারা ৪৭তম বিসিএস নিয়ে ভাবছেন, প্রিলিমিনারি নিয়ে, তারা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিলে অথবা এই নাম্বারে মেসেজ দিলে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি বিস্তারিতটা জানিয়ে দিব। তো আমাদের সাবজেক্টগুলোকে প্রথমে ২ ভাগে ভাগ করে ফেলতে হবে। কোন কোন সাবজেক্ট এবং সেই সাবজেক্টের কোন কোন টপিকগুলো সুনির্দিষ্ট অংশ, মানে যেগুলো বানিয়ে লেখার সুযোগ নেই। একদম না জানলে, স্পেসিফিকভাবে আপনি না জানলে আনসার করতে পারবেন না, এবং সেগুলোতে কারেক্ট আনসার দিলে ৫-এ ৫ই পাওয়া যায়, ভুল আনসার দিলে ৫-এ ০ পেতে হয়। এই অংশগুলোকে আপনাকে আলাদা করতে হবে, কারণ রিটেনের ৯০০ নম্বরের মধ্যে অর্ধেকের কাছাকাছি হচ্ছে এই সুনির্দিষ্ট অংশ। আর এই সুনির্দিষ্ট অংশগুলোই হচ্ছে আপনার ক্যাডার এবং নন ক্যাডারের মধ্যে পার্থক্যকারী। বর্ণনামূলক অংশগুলোতে সবাই মোটামুটি অ্যাভারেজ নাম্বার পায়। ধরেন ১০ নম্বরের একটা প্রশ্নোত্তর, এখানে সবাই গড়ে ৫, ৬, ৭ এরকম করে পায়। এক্সট্রাঅর্ডিনারি লিখলে হয়তো কেউ ৮ পায়। কিন্তু সুনির্দিষ্ট যে অংশগুলো, সেখানে অ্যাকুরেট হলে ১০-এ ৮, ৯ বা ১০ই পাওয়া যায়, আর সঠিক না হলে ০, ১, ২ এরকম নাম্বার পেতে হয়। মানে পার্থক্যটা এখানেই অনেক বেশি হয়ে যায়। এই জন্য সবগুলো সাবজেক্টের সুনির্দিষ্ট অংশগুলোকে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তো আমরা সুনির্দিষ্ট অংশগুলোকে লাল কালি দিয়ে মার্ক করেছি। যেমন বাংলার যে ২০০ নাম্বার আছে, এর মধ্যে ব্যাকরণের ৩০ নাম্বার এবং সাহিত্যের ৩০ নাম্বার সুনির্দিষ্ট। রচনার যে ৪০ নাম্বার, এটা সুনির্দিষ্ট না হলেও এটাকে আমরা লাল কালি দিয়ে মার্ক করেছি, এজন্য যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে নাম্বার বেশি, ৪০ নাম্বার। ভালো লিখলে ৩০-৩২ পেতে পারেন, খারাপ লিখলে ৫, ১০, ১২ এরকম পেতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে রচনার গুরুত্ব আরেকটু বেশি এজন্যই যে আপনাকে লিখিত পরীক্ষার প্রথম দিকে, প্রস্তুতির প্রথম দিকে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে। কমন না পড়লেও নিজের ভাষায় লেখার, বাক্য বানানোর, বাক্য গঠনশৈলী সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। আর এটা নতুন করে গ্রামার পড়ে অভ্যস্ত হওয়া প্রায় অসম্ভব। এজন্য করণীয় যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অনুবাদ এবং ট্রান্সলেশন প্র্যাকটিস করা। বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা, দুটোই প্র্যাকটিস করতে হবে। তো এই রচনা যখন আপনি প্র্যাকটিস করবেন, মানে নোট করবেন বা লিখবেন,
10টা বাংলা রচনা এবং 10-12টা ইংলিশ এসে বা কম্পোজিশন যখন আপনি নোট করে ফেলবেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে ভালো একটা সেন্টেন্স মেকিং পাওয়ার তৈরি হয়ে যাবে। এই জন্য রচনাটাকে এবং ইংলিশ এসেটাকে আমি একটু বাড়তি গুরুত্ব দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, ইংলিশ এসে আগে আসতো একটাই 50 নাম্বার, এখন 2টা আসে 25-25-50, আর বাংলা রচনা 40, মোট 90। মানে লিখিত পরীক্ষার 900-র মধ্যে 90, 10%ই হচ্ছে অনলি রচনা। আর ট্রান্সলেশন হচ্ছে 65 নাম্বার, মানে 155 নাম্বার। 900-র মধ্যে 155 নাম্বারই হচ্ছে রাইটিং স্কিল, যেটা আপনার একসঙ্গে হয়ে যাবে আপনি যদি ট্রান্সলেশন এবং রচনা প্র্যাকটিস করেন। এগুলো ছাড়া যে বাকি সংলাপ, পত্রলিখন, গ্রন্থ সমালোচনা, সারমর্ম, ভাব সম্প্রসারণ, এগুলো কিন্তু আপনারা আগে থেকেই পড়ে আসছেন, স্কুল থেকেই পড়ে আসছেন। তো এই জিনিসগুলো আপনারা একেবারেই যে পড়বেন না আমি তা বলছি না, জাস্ট ধারণা নেবেন, রিডিং পড়বেন। মুখস্থ করাটা এই মুহূর্তে, বর্ণনামূলক বিষয়গুলো মুখস্থ করাটা আপনার জন্য এই মুহূর্তে আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। কারণ আমরা যদি লিখিত পরীক্ষার একটা বই একটু দেখি যে কেমন মোটা হয়, এই একটা বই হচ্ছে এইটুকু মোটা, হ্যাঁ, আমার প্রিলিমিনারি বইয়ের চেয়ে 1.5 গুণ 2 গুণ। এবং এটা একটা ছোট বই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বইটা আরও বড়, বাংলা বইটা আরও মোটা। তো এই বইগুলো যখন আপনি মুখস্থ করতে যান, তাহলে এই যে 6-7টা বই হবে এইটুকু উঁচু, শুধু মেইন গাইড বই, রেফারেন্স বই বাদ দিলাম। এইগুলো রিডিং পড়তে 1 বছর দরকার, মুখস্থ করতে গেলে 4 বছর দরকার। এই জন্য মুখস্থ করাটা একেবারেই বুদ্ধিমানের কাজ না। ডেসক্রিপটিভ অংশগুলো আপনারা জাস্ট রিডিং পড়বেন। রিডিং পড়ে প্রয়োজনে 2টা বই থেকে ভাব সম্প্রসারণ, সারমর্ম এগুলো রিডিং পড়ে 2টা বইয়ের ধারণা নিন যে তারা কেমন লিখছে। রিডিং পড়ে নিজে নিজে লেখার অভ্যাস গড়ে তুলুন। আর এই ব্যাকরণ, সাহিত্য এগুলো আপনাকে স্পেসিফিক জানতে হবে। তবে সুখবর হচ্ছে এগুলো আপনারা কিন্তু প্রিলিমিনারির সময়ই পড়ে এসেছেন, সেগুলোই অনেকটা কাজে লেগে যাবে। আজকে আমি কিছু ফ্যাক্ট ব্যাখ্যা করি, যেমন অনেকগুলো নতুন নতুন কথা বলবো। বিসিএস রিটেন পরীক্ষার যে পরীক্ষক যারা আছেন, তারা আপনার খাতা পুরোটা A to Z পড়ে দেখবেন না। তারা আপনার প্রত্যেকটা কোশ্চেন বার্ডস আই ভিউতে দেখবেন, চোখ বুলিয়ে দেখবেন, ধারণা নেবেন যে আপনি কেমন মানের লেখা লিখেছেন। হয়তো সর্বোচ্চ প্রথম দিকের 1-2টা কোশ্চেন, 1-2টা পৃষ্ঠা একটু ভালো করে পড়ে দেখবেন। এবং আরও স্পেসিফিক্যালি বললে, প্রথম 1-2টা 3টা বা 5টা সেন্টেন্স দাড়ি কমা সহ দেখবেন। আপনার বাক্য গঠনশৈলী, আপনার বানান, আপনার জ্যোতিচিহ্নের ব্যবহার এবং আপনার লেখার প্রাসঙ্গিকতা, এই সবগুলো তারা দেখবেন, শব্দচয়ন, এগুলো অ্যানালাইসিস করবেন। এরপরে পুরোটা খাতা ওই প্রথম দিকের ধারণা অনুযায়ী তারা বার্ডস আই ভিউতে দেখবেন। তো পরীক্ষায় উপস্থাপনের কৌশল আমরা সবার শেষে আলোচনা করব, আগে আমরা একটু সিলেবাস সম্পর্কে আলোচনা করি। বাংলার পরে ইংলিশের যে এসে, এটা রেড মার্ক করেছি। আর গ্রামারের 30 নাম্বার, এটা স্পেসিফিক, এটাও রেড মার্ক করেছি। আর বাকিগুলো সামারি, লেটার, ট্রান্সলেশন তো আলাদা করে বলেছি, এটা আলাদা প্রস্তুতি। এই সামারি এবং লেটার এবং এই কম্প্রিহেনশন, এগুলো আপনারা জাস্ট লাস্ট 3-4 বছরের কোশ্চেন দেখবেন, একটু ধারণা নেবেন। লেটারের কয়টা অংশ থাকে, বডিতে কী থাকে, টপে কী থাকে, বটমে কী থাকে, জাস্ট ধারণা নেবেন। আর কম্প্রিহেনশনে যে কোশ্চেনগুলো আনসার করতে হয়, সেগুলো আপনারা বিগত কয়েকটা বছরের কোশ্চেন দেখাই এনাফ, খুব বাড়তি প্র্যাকটিস করার দরকার নাই। যার সেন্টেন্স মেকিং পাওয়ার ভালো, যার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ভালো, সে ওই 4-5টা দেখে প্র্যাকটিস করলেই পারবে। আর যার সেন্টেন্স মেকিং পাওয়ার ভালো না, সে পড়ে বুঝতে পারে না, রিডিং স্কিলও ভালো না, রাইটিং স্কিলও ভালো না, সে অনেক প্র্যাকটিস করলেও পারবে না। আর প্র্যাকটিস অনেক করলে ডেভেলপ হবে না তা না, বাট সেই সময়টা আপনার নাই। আপনি যদি 20টা কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে যান, তখন সেই সময় আপনার দেখা যাবে অন্যান্য অনেক সাবজেক্ট পড়া আনটাচড রয়ে যাবে। সো আমার পরামর্শ হচ্ছে কম কম করে হলেও প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক আপনাকে প্রিপারেশান নিয়ে যেতে হবে। আর ট্রান্সলেশন 25-25-50, এটা প্র্যাকটিস আপনারা করবেন। এটা আপনারা রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলো গাইড থেকে প্র্যাকটিস করবেন, পাশাপাশি একটু বাড়তি চর্চা করবেন। পত্রিকার এডিটোরিয়াল কলাম থেকে প্রতিদিন 10টা-15টা করে সেন্টেন্স ভালো করে বুঝে অর্থসহ, শব্দার্থসহ অনুবাদ করবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো চ্যাপ্টার আছে, এই 2টা চ্যাপ্টারকে আমি একটু আলাদাভাবে মার্ক করেছি এজন্যই যে এই সংবিধান একটা চ্যাপ্টার থেকে অনেকগুলো বিষয় কমন পড়ে যায়। সিলেবাসের আরও যে কয়েকটা চ্যাপ্টার আছে, যেমন বাংলাদেশের সরকার ব্যবস্থা, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, স্থানীয় সরকার, নির্বাচন, এমনকি রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী,
এগুলো কিন্তু এই একটা সব কিছু সংবিধান রিলেটেড। একটা চ্যাপ্টার ভালো করে পড়লে, সংবিধান ভালো করে পড়লে অনেকগুলো কভার হয়ে যায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সংবিধানের ডাটাগুলো কিন্তু বলা যায় স্পেসিফিক। প্রত্যেকটা আর্টিকেল আপনাকে হুবহু লিখে দিয়ে আসতে হবে। হ্যাঁ, একটা দুইটা শব্দ চেঞ্জ হলে এটার জন্য খুব ভয়ঙ্কর কিছু হবে না, অপরাধ হবে না। তবে সংবিধানের আর্টিকেল আপনাকে লিখতে হবে 95% সেম হলেও লিখতে হবে, স্পেসিফিকভাবেই লিখতে হবে। যেটা আপনি সংবিধানের ওই আর্টিকেলটা না মুখস্থ করলে পারবেন না, এগুলো মুখস্থ করতে হবে। আর বাংলাদেশের ইতিহাসের মধ্যে বিশেষ করে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস, এখান থেকে বলা যায় যে মিনিমাম 20, 25, 30 নাম্বার, 40 নাম্বার থাকে। সুতরাং আমরা যদি সামারাইজ করি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের 200 নাম্বারের মধ্যে মিনিমাম 50 এবং 20, মিনিমাম 70 নাম্বার এই দুইটা চ্যাপ্টার থেকে থাকে, এবং প্রশ্ন সহজ হলে 100-র বেশি এই দুইটা চ্যাপ্টার থেকেই থাকে। আর বাকি যেগুলো বাংলাদেশের শিল্প, জনমিতিক পরিসংখ্যান, কৃষি, এগুলো থেকেও প্রশ্ন আসে, অর্থনীতি, তো সেগুলো আমরা পড়ব, তবে এই দুইটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিব। আন্তর্জাতিক বিষয়গুলির যে আন্তর্জাতিক কিছু সংজ্ঞা আছে, কূটনীতি বিষয়ক সংজ্ঞা আছে, যেমন পিংপং ডিপ্লোমেসি কী, বাফার স্টেট কী, ডিফ্যাক্টো রাষ্ট্র কী, এইগুলো থেকে 40 নম্বরের কোশ্চেন আসে। আর আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু যেগুলো, যেমন কাশ্মীর ইস্যু সম্পর্কে, এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি আলোচিত ফিলিস্তিন ইস্যু এবং রোহিঙ্গা ইস্যু, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এইরকম ইস্যুগুলো আপনার গাইড থেকে আপনি পাবেন, গাইড এবং ডাইজেস্ট থেকে কয়েকটা ইস্যু সম্পর্কে আপনাকে ধারণা দিতে বলবে যে এইরকম সমস্যার কারণ কি, ইতিহাসটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, কীভাবে সমাধান করা যায় বলে আপনি মনে করেন, পরিত্রাণের উপায়, আপনার কাছ থেকে পরামর্শ চাইবে, ডিপ্লোম্যাট হিসেবে আপনাকে আনসার দিতে হবে। তো এগুলো আপনারা গাইড পড়লে প্রাথমিকভাবে জানবেন, আর নিউজ পেপার পড়লে আরও বেশি সমৃদ্ধ হবেন। আর আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা নিউজ পেপার পড়েন, আমি ধরেই নিচ্ছি এটা। তো এখানে এই 40 নাম্বার এই ডিপ্লোম্যাটিক সংজ্ঞাগুলো কিন্তু মুখস্থ না করলে, স্পেসিফিক্যালি না জানলে, বাফার স্টেট কি না জানলে আপনি আইডিয়া করে লেখার সুযোগ নেই। কিন্তু এই আন্তর্জাতিক যে ইস্যুগুলো, এগুলো কিন্তু আইডিয়া করে লেখার সুযোগ আছে, একটু ধারণা থাকলেও আপনি বানিয়ে লিখে আসতে পারবেন। বিজ্ঞানের যে পুরোটা, এই পুরোটাই কিন্তু স্পেসিফিক, বানিয়ে লেখার সুযোগ একেবারে নেই তা না, খুব কম, হয়তো 5-10 নাম্বার, বাট ম্যাক্সিমাম বিজ্ঞানের এই টপিকগুলো আপনাকে জানতে হবে। এই জন্য এটা আমি নিয়ে আর বাড়তি কিছু বললাম না। কোত্থেকে পড়বেন এগুলা গাইডে আছে, বই সম্পর্কে পরে বলছি, আগে সিলেবাসটা একটু আলোচনা করি। আর গণিত এবং মানসিক দক্ষতা, এটাও একদম স্পেসিফিক। তবে মানসিক দক্ষতা সম্পর্কে বললে হচ্ছে, মানসিক দক্ষতার আলাদা কোনো প্রিপারেশন একেবারে দরকার নেই বললেই চলে, কারণ এটা এমসিকিউ থাকে। প্রিলিমিনারিতে যেমন 15টা এমসিকিউ থাকে, রিটেনে 50টা এমসিকিউ থাকে। আর গণিত সম্পর্কে বললে হচ্ছে, প্রিলিমিনারি পড়লে যে প্রিপারেশনটা নিয়েছেন, এ থেকে আপনার মোটামুটি 15, 20 বা 25 আপনি পাবেন। তবে পুরোপুরি প্রস্তুতি কমপ্লিট হতে হলে আপনাকে এইচএসসি লেভেলের কিছু ম্যাথ, কিছু চ্যাপ্টার, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, তারপর বহুপদী, জটিল সংখ্যা, স্থানাঙ্ক জ্যামিতি, এবং কখনো কখনো সিলেবাসের বাইরেও আসে, ভেক্টর থেকেও আসে, এগুলো আপনাকে একটু বাড়তি প্র্যাকটিস করতে হবে এইচএসসির ম্যাথ থেকে এবং এসএসসির হায়ার ম্যাথ থেকে। আচ্ছা, তো আমরা যদি একটু সামারাইজ করি সবগুলো সাবজেক্টকে, এখানে সুনির্দিষ্ট অংশ বা রেডমার্ক অংশ কোনগুলো আমরা একটু যদি দেখি, যে বাংলায় 100, ইংরেজিতে 80, বাংলাদেশে 70, আন্তর্জাতিক 40, বিজ্ঞান আইসিটি 100, গণিত মানসিক দক্ষতা 490। আমরা এখানে কিন্তু ইংলিশ এস এবং বাংলা রচনা রেডমার্ক করলো এখানে ইনক্লুড করিনি, কারণ ওগুলো স্পেসিফিক না, ওগুলো বানিয়ে লেখা যায়। একদম স্পেসিফিক অংশ হচ্ছে এইগুলো, এই 490। এইগুলোই হচ্ছে আপনার পাস ফেলের মধ্যে ডিটারমিনেন্ট বলা যায়, নির্ধারক, পার্থক্য করে দিবে। পাস মোটামুটি 10,000-এর মধ্যে অর্ধেকের বেশি করবেন, 7-8 হাজারই পাস করায়। কিন্তু পাস করলেই তো হলো না, আপনাকে ক্যাডার হতে গেলে টপার হতে হবে, প্রথম 2,000-এর মধ্যে থাকতে হবে। সাধারণত 60 থেকে 65% নাম্বার পেলে বা 55% নাম্বার পেলে ক্যাডার হওয়া যায়। জেনারেল ক্যাডারগুলো পেতে গেলে 60%-এর বেশিই লাগে, 65%-এর কাছাকাছি লাগে। এটা ডিপেন্ড করে পরীক্ষার কোশ্চেন কতটা হার্ড হচ্ছে না ইজি হচ্ছে, তার উপর ডিপেন্ড করে এটা। তো এই অংশগুলোর উপর আপনারা খুব খুব বেশি গুরুত্ব দিবেন, ভালো করে শিখবেন, বই থেকে প্রয়োজনে মুখস্থ করবেন। আর বাকি অংশগুলো জাস্ট ধারণা নেবেন, প্রয়োজনে একাধিক বই থেকে রিভাইজ করবেন। প্রিলিমিনারি আর লিখিততে কমন পড়ে যাচ্ছে কোনগুলো, যেগুলো আপনি অলরেডি পারেন। আমি একটা ধারণা অ্যানালাইসিস করেছি যে এই মুহূর্তে যদি আপনাদের এই 10,000 জনকে রিটেন পরীক্ষা দিতে বসিয়ে দেওয়া হয়, আমার ধারণা অর্ধেকের কাছাকাছি কিছু না পড়ে পাশ করে ফেলবেন।
কারণ সবারই কিছু না কিছু সেন্টেন্স মেকিং পাওয়ার আছে। আর স্পেসিফিক অংশগুলো সবাই আপনারা বিসিএস প্রিলিমিনারির জন্য পড়েছেন, এগুলো পারেন আমি ধরে নিতে পারি। সুতরাং পাস আপনারা মোটামুটি অর্ধেকের বেশি করে ফেলবেন, কিন্তু ক্যাডার হওয়ার জন্য নাম্বার পেতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমরা এক নজরে একটু দেখি যে কমন কোনগুলো। এই যে বাংলা ব্যাকরণ সাহিত্য আপনারা প্রিলিতে পড়ে এসেছেন, ইংলিশ গ্রামারের 30 প্রিলিতেই প্রিপারেশন হয়ে গেছে। তারপর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সংবিধান এবং অন্যান্য 50 মোটামুটি 200-র মধ্যে ধরা যায় 100 নম্বরের মতো প্রিপারেশন আপনার প্রিলিমিনারির সময়ই হয়ে গেছে। আন্তর্জাতিক বিষয়গুলির হয়নি বললেই চলে, কারণ ওই সংজ্ঞাগুলো আপনারা আগে পড়েননি, প্রিলিমিনারিতে থাকে না। আর ইস্যুগুলো সম্পর্কে আপনারা হয়তো একটু জানেন, বাট ডিটেলস জানেন না। তো জানলেও আপনারা লিখতে পারবেন, 0 পাবেন এটা বলছি না। এই মুহূর্তে পরীক্ষায় বসিয়ে দিলেও আপনারা মোটামুটি 30-40 নাম্বার পাওয়ার যোগ্যতা আপনাদের আছে, বাট পাস করতে লাগে 60%। তার জন্য আপনাদেরকে পড়তে হবে। আমি নেগেটিভটাই ধরি, সবচেয়ে কম ধরলাম 0% আপনার আন্তর্জাতিক বিষয়গুলির প্রিপারেশান। বিজ্ঞান ও আইসিটির 100-র মধ্যে আনুমানিক 50 নাম্বারের মতো প্রিপারেশান কমন পড়ে গেছে প্রিলির সাথে। গণিতের 50-এর মধ্যে আনুমানিক 30 বা এটাকে 20ও বলা যায়, 20-এর মতো আপনার প্রিপারেশন হয়ে গেছে। মানসিক দক্ষতার প্রিপারেশন পুরোটাই হয়ে গেছে। তো আমরা ধরতে পারি আনুমানিক 270 নাম্বারের প্রিপারেশন প্রিলিমিনারি থেকে আপনার কমন হয়ে গেছে, প্রিপারেশন হয়ে গেছে। এবার আমরা কিছু টেকনিক সম্পর্কে আলোচনা করি। পরামর্শের আগে আমি বই সম্পর্কে বলি যে আপনাকে এখন এই মুহূর্তে রেফারেন্স বই পড়াটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ একটু আগে বলেছি আমি যে এই যে বইগুলো আছে বিসিএস রিটেনের এক একটা বই অনেক উঁচু উঁচু বই, এগুলো যদি আপনি জোড়া দেন দেখবেন যে এত বড় হয়ে যাবে। এগুলো আসলে 3 মাসে রিডিং পড়েই শেষ করা সম্ভব না। সেক্ষেত্রে বাড়তি বই পড়ার কল্পনাই করা যায় না। অবশ্যই বিসিএসের গাইডই পড়বেন। কোন কোম্পানির গাইড কিনবেন এটা খুব বড় ফ্যাক্টর না, সব কোম্পানির গাইডই মোটামুটি সেম, কাছাকাছি। তবে স্পেসিফিক্যালি বললে আমার কাছে বাংলার জন্য সেলফ অ্যাসেসমেন্ট বইটা একটু সমৃদ্ধ মনে হয়। অনেক বেশি পরিমাণ বাগধারা, তারপর বাক্য সংকোচন, শব্দ গঠনের জন্য অন্য চ্যাপ্টার, সাহিত্যর অংশ, এগুলোর কালেকশানটা আমার কাছে মনে হয় একটু বেটার, অন্যান্য বইয়ের চেয়ে বেশি। তবে এটা খুব বড় ফ্যাক্টর না, না পেলে দরকার নেই, যে বই পাবেন সেই বই কিনবেন। আর অন্যান্যগুলো আমার কাছে, আমি প্রফেসরসের ভক্ত, এই জন্য আমার কাছে প্রফেসরস ভালো লাগে। বাট আপনার কাছে প্রফেসরসের চেয়ে অন্যান্য গাইডও ভালো লাগতে পারে, যেটা ইচ্ছা আপনি সেটা কিনতে পারেন। ডাইজেস্টটাও আমার কাছে মোটামুটি, অ্যাসিউরেন্সটাও ভালো লাগে। তবে নির্দিষ্ট না যে এটাই কিনতে হবে, আপনার কাছে কোনোটা ভালো লাগলে আপনি সেটাও কিনতে পারেন। তো বই কোন কোম্পানির কিনবেন সেটা ইম্পর্ট্যান্ট না। তবে ডেসক্রিপটিভ অংশের জন্য একাধিক বই কেনা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এগুলো আমাদের আলোচনায় থাকবে, আমরা একটু দেখি। আপনার প্রথম কাজ আজকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিসিএসের সিলেবাস, রিটেনের সিলেবাসটা নিয়ে বসবেন এবং বিগত কয়েক বছরের প্রশ্ন নিয়ে বসবেন, এবং অবশ্যই সর্বশেষ রিটেনের প্রশ্ন সহ বসবেন। বসে একটু অ্যানালাইসিস করবেন কোনগুলো থেকে আসে, কোন কোন টপিকগুলো আপনার কাছে কঠিন মনে হয় সেগুলোকে একটু এমফাসাইজ করবেন। তারপর যেগুলো আমি অলরেডি দেখিয়েছি, সুনির্দিষ্ট এবং বর্ণনামূলক অংশগুলো আলাদা করে মানে অ্যাসর্টমেন্ট করতে হবে, ঠিক আছে? তো সুনির্দিষ্ট অংশগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, আর বর্ণনামূলক অংশগুলো রিডিং পরে ধারণা নিতে হবে, পরে নিজের ভাষায় লিখতে হবে। সুনির্দিষ্ট অংশগুলোর জন্য একটা বই যথেষ্ট, কারণ ম্যাক্সিমাম বই, প্রায় সব বই একই রকমই আছে। আচ্ছা, আর এগুলোর অধিকাংশই আপনি, সুনির্দিষ্ট অংশগুলোর বেশিরভাগই আপনি প্রিলিমিনারিতে অলরেডি পড়ে এসেছেন, ইতিমধ্যে আমি দেখিয়েছি, আমি আর রিপিট করলাম না। আর বর্ণনামূলক অংশ মুখস্থ করা, আত্মঘাতী সিদ্ধান্ত অলরেডি বলেছি। বর্ণনামূলক অংশগুলোর জন্য 2টা আলাদা কোম্পানির বিসিএস গাইড পড়াটা বুদ্ধিমানের কাজ, এবং সঙ্গে একটা ডাইজেস্ট কেনা। তাতে হবে কি, যে কোনো একটা ইস্যু সম্পর্কে আপনি যখন একাধিক 2টা বা 3টা বই থেকে পড়বেন, সোর্স থেকে পড়বেন, আপনি সমৃদ্ধ হবেন। ধরেন আপনাকে রোহিঙ্গা ইস্যু সম্পর্কে কিছু বলতে বলা হলো, লিখতে বলা হলো। এখন একটা গাইড আপনি যদি কিনে পুরোপুরি মুখস্থ করে ফেলেন, তাহলে যেই কোয়ালিটির লেখা হবে, আপনি যদি 2টা বা 3টা বই থেকে, হয়তো 2টা গাইড, একটা ডাইজেস্ট, 3টা সোর্স থেকে সবচেয়ে ভালো ডাটাগুলো নিয়ে একটু মাথায় রাখেন, পরে নিজের ভাষায় লেখেন, তাহলে আপনার সময়ও কম লাগবে এবং আপনার আনসারটা বেশি এনরিচড হবে, সমৃদ্ধ হবে। কারণ এমনও তো হতে পারে আপনি যে গাইডটা কিনেছেন সেখানে একটা ছক দেয়নি বা একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি, আরেকটা বইয়ে সেটা আপনি পেয়ে গেছেন।
এখন 3টা বই পড়লে তো আপনার সময় বেশি লাগবে এটা ভাবছেন না, সময় বেশি লাগবে না, কারণ আপনি 3টার কোনোটাই মুখস্থ করছেন না। জাস্ট মার্ক করে রাখছেন যে এই কোশ্চেন এই টপিকটা আমি এই বই থেকে আমার বেশি ভালো লেগেছে, এটা আমি বেশি পড়তে চাই। অথবা 2টা 3টাই আপনি একটা খাতায় আলাদা একটা নোট ডায়েরি তৈরি করলেন যে কোন কোন টপিকগুলো কোন কোন বইয়ের কোন কোন পৃষ্ঠায় আছে, জাস্ট দাগিয়ে রাখলেন। আলাদা করে খাতায় লিখে নোট করার মতো সময় এখন আর নেই। জাস্ট খাতায় আপনি মার্ক করে রাখলেন যে এই টপিকগুলো আমি এই বইয়ের এই পৃষ্ঠা থেকে পড়ব, এভাবে আপনি পড়তে পারেন। আর ফিনান্সিয়াল ক্রাইসিস থাকলে আপনার আলাদা 2টা গাইড এক সাবজেক্টের জন্য কেনার দরকার নেই। সেক্ষেত্রে আপনি হয়তো একটা গাইড কিনলেন, সব সাবজেক্টের জন্য একটা করে গাইড কিনলেন, আর একটা ডাইজেস্ট কিনলেন, তাহলে আপনার 2টা সোর্স কিন্তু হয়ে গেল। কমপক্ষে 10টি বাংলা রচনা এবং 10টি ইংলিশ এসে আপনি একাধিক গাইড থেকে এবং নিজের যে তথ্যসূত্র আছে, যেমন বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ওয়েবসাইট, তারপর বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বাংলাপিডিয়া, নেট, ইন্টারনেট, পত্রিকা, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে আপনি নোট করে ফেললেন। হাতেই লিখে নোট করতে অনেক সময় দরকার, একটা ভালো রচনা তৈরি করতে একদিন সময় দরকার। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রত্যেকটা রচনা লাইন বাই লাইন না লিখে জাস্ট 2-3 ঘন্টা সময় ব্যয় করলেন একটা রচনা তৈরি করার জন্য, করে আপনি টপিকগুলো ধরেন আপনি 20টা প্যারা বা 15টা প্যারা আপনি লিখতে চান, 15টা টাইটেল সাবটাইটেল দিতে চান, তো এই টাইটেলগুলো আপনি শুধু খাতায় লিখে রাখেন যে কোন প্যারাটার পরে কোন প্যারাটা দিবেন। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা দিবেন 3-4 লাইনের, তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড লিখবেন, ইতিহাস লিখবেন, বর্তমান অবস্থা লিখবেন, সমস্যার কারণ লিখবেন, সমাধানের উপায় লিখবেন, আরও অনেকগুলো বিষয় ফ্যাক্টর জড়িত থাকে সেগুলো লিখবেন। এভাবে কোন প্যারার পরে কোন প্যারা লিখবেন সেই প্যারার নামগুলো লিখে রাখেন। এমনকি যদি আপনি একাধিক গাইড থেকে সেই রচনাটা বানান, কোনটা কোন সোর্স থেকে পড়েছেন সেটা লিখে রাখবেন। আর ওই রচনার মধ্যে যদি আপনি কোনো ডাটা, টেবল, গ্রাফ, চার্ট এগুলো ইউজ করেন, সেগুলো আপনি নোট করে খাতায় লিখে রাখতে পারেন, যেন খোঁজাখুঁজি করতে না হয়। পরীক্ষার আগের দিন পুরো রচনা 2-3 বই খোঁজার দরকার নাই। পরীক্ষার আগের দিন শুধু ওই টেবলগুলো মনে রাখবেন আর প্যারাগুলো মনে রাখবেন যে কোনটার পরে কোন প্যারাটা, সিকোয়েন্সটা কী। তাহলে খুব দ্রুত আপনার পরীক্ষার আগের রাতে রিভাইজ হয়ে যাবে এবং আপনি পারবেন। পরীক্ষার ইমিডিয়েট 3-4 দিন আগের মধ্যে অবশ্যই আপনি সবগুলো রচনা এবং এসে রিভাইজ করবেন আর ম্যাথ পড়বেন। লাস্ট 3-4 দিনে আপনার এই রচনা এসে রিভাইজ করা ছাড়া আর ম্যাথের ইকুয়েশনগুলো রিভাইজ করা ছাড়া বাড়তি কোনো কাজ নেই। লাস্ট 3-4 দিন কোনো চাপ নেওয়া যাবে না। রচনা ছাড়াও এই ডেসক্রিপটিভ যে অংশগুলো, বিশেষ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের যে অংশগুলো, এগুলোর জন্য কিন্তু আপনাকে কিছু স্পেসিফিক তথ্য অনেক জায়গায় ইউজ করতে হবে। ডাটা, টেবল, গ্রাফ, চার্ট, মানচিত্র এগুলো ইউজ করাটা খুবই জরুরি। এগুলো ব্যবহার করলে পরীক্ষক জানবেন যে না, আপনি পড়াশোনা করেই পড়েছেন। আমি আবারও বলছি, রিপিট করছি যে পুরোটা প্রশ্ন ধরেন 5 নাম্বারের একটা কোশ্চেন আসলো, 5 নাম্বারের কোশ্চেনের জন্য মোটামুটি 2 পৃষ্ঠা এনাফ। এখন এই 2টা পৃষ্ঠা পুরোটাই লাইন বাই লাইন তেজি রিডিং পড়বেন না। আপনি যদি কোনো প্যারা ইউজ করেন, প্যারার টাইটেল পড়েন, লিখেন, সেই টাইটেলটা তিনি পড়বেন যেতে আপনি এইটা সম্পর্কে আলোকপাত করেছেন। আর এই 2 পৃষ্ঠার মধ্যে যদি আপনি হাফ পৃষ্ঠা কোনো একটা ছক বা চিত্র বা গ্রাফ বা বার ডায়াগ্রাম, পাই চার্ট বা নর্মাল তথ্য ছক এগুলো ইউজ করেন, এটা উনি একটু ভালো করে দেখবেন যে হ্যাঁ তথ্যটা প্রাসঙ্গিক কিনা, টেবিলটা উনি দেখবেন। ঠিক আছে, তো এইটা করলে আপনার ইমপ্রেশনটা আপনার প্রতি ওনার ভালো হয়ে যাবে। বাকি 1.5 পৃষ্ঠা উনি কিন্তু পড়বেন না। তো বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন টপিকগুলো আমি নিতে পারি? সাম্প্রতিক সাধারণত 5 বছর হলে এনাফ, 10 বছর মনে রাখাটা টাফ। লাস্ট 5 বছরের অর্থনীতির বিভিন্ন অংশ, জিডিপি, মাথাপিছু আয়, রেমিটেন্স, রিজার্ভ, তারপর হচ্ছে শিল্প বাণিজ্য সংক্রান্ত কিছু ছক, কৃষি সংক্রান্ত, বাজেট এবং সমীক্ষা সংক্রান্ত, সর্বশেষ অর্থ বছরের বাজেট, লাস্ট 5 বছরের বাজেট কত ছিল, আস্তে আস্তে কীভাবে বাড়লো, বাংলাদেশের অর্থনীতি কীভাবে সমৃদ্ধ হলো, লাস্ট 5 বছরের মূল্যস্ফীতির হার কেমন ছিল, লাস্ট 5 বছরের রেমিটেন্স কেমন পেয়েছি, আবার রেমিটেন্স সংক্রান্ত রিলেটেড যেমন জনশক্তি রপ্তানি সংক্রান্ত হলে কোন কোন প্রথম 5টা দেশে কোন কোন দেশে আমাদের জনশক্তি বেশি রপ্তানি হচ্ছে, জনসংখ্যা ওয়ারি কোন দেশে বেশি জনসংখ্যা রপ্তানি হয়েছে, আবার টাকা ওয়ারি কোন দেশ থেকে বেশি মিলিয়ন ডলার এসেছে। এইভাবে কিছু পরিসংখ্যান, কিছু ডাটা, কিছু টেবিল আপনি জড়ো করে রাখেন। বাংলাদেশের জনশক্তির কত পার্সেন্ট কৃষিতে আছে, কত পার্সেন্ট শিল্পে আছে, কত পার্সেন্ট সেবায় আছে, এগুলো আপনি আমাদের সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা দেখে এবং আমাদের বাজেট দেখে এগুলো অ্যাসর্ট করে ফেলুন। অনেকগুলো গাইডে পাবেন, তবে ম্যাক্সিমামই গাইডে আপডেট ডাটা পাবেন না। এই জন্য যেটা করতে হবে, আপনাকে একটু নেটে সার্চ দিতে হবে, একটু স্মার্ট হতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে ম্যাক্সিমামই পাবেন, আর অর্থনীতি সমীক্ষায় তো পুরোটাই পাবেন, অবশ্যই পাবেন। কিন্তু এগুলো খুঁজে পাওয়া আবার টাফ। হ্যাঁ, এক বাক্যে খুঁজে পাবেন না। এই 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 ইস্যুগুলো সম্পর্কে ডাটা আপনার জন্য আপনার মতো করে পরিসংখ্যান ব্যুরো বানায়নি বা অর্থনীতি সমীক্ষা বানায়নি। আপনাকে খুঁজে একটু সময় নিতে হবে। আরেকটা পরামর্শ দেই, আপনারা বন্ধুবান্ধব মিলে মিনিমাম 4-5 জনের একটা গ্রুপ তৈরি করেন। গ্রুপ তৈরি করে আপনারা নিজেরা এই ডাটাগুলো কালেক্ট করার বা অ্যাসর্ট করার জন্য নিজেরা হেল্প করেন। সিম্বায়োসিস পদ্ধতিতে নিজেরা আপনারা যৌথভাবে এগিয়ে যান। আপনি দায়িত্ব নিলেন অর্থনীতি, একজনকে দায়িত্ব দিলেন কৃষি, তো সবাই নোট করে সবাই সবারটা শেয়ার করলেন, তাহলে আপনার খুঁজতে হলো না। ঠিক একই রকম রচনা বা এসের জন্য 10টা রচনা যদি হয়, 5 জন বন্ধু হন, প্রত্যেকে 2টা রচনার দায়িত্ব নেন। ট্রাস্টেড ফ্রেন্ড এবং মানে বিবেক বুদ্ধিসম্পন্ন ফ্রেন্ড, যে জানে কীভাবে রচনাটা নোট করতে হয়, কীভাবে সিকোয়েন্সটা ভালো হয়। প্রয়োজনে একদিন আপনারা আগে অ্যাডভান্স বসে 1-2 ঘন্টার একটা গ্রুপ স্টাডি করেন, মিটিং করেন, না থাকলে কাছে না থাকলে জুম মিটিং করেন, করে বলেন যে আমরা রচনাগুলো এভাবে বানাতে চাই। পরে আপনার মনের মতো না হলে আপনি ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে পরে একটু রিঅ্যারেঞ্জ করতে পারবেন, বাট প্রাইমারি ডাটাটা তো পেলেন, অ্যাটলিস্ট কিছুটা সময় তো আপনার বাঁচলো। নিজে করতে গেলে অনেক সময় লাগবে। আরেকটা পরামর্শ আমি দেই, প্রথম 15 দিন, আগামী 15 দিন শুধু সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নই দেখেন, আর দৈনিক 1-2টা আর্টিকেল ট্রান্সলেট করেন, আর শুধু রচনা নোট করতে থাকেন। এরপরের 10-15 দিন এই বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলাদেশের যে বিভিন্ন এই ডাটাগুলো বললাম, এই ডাটাগুলো কালেক্ট করতে থাকেন। 1 মাস এভাবে ব্যয় হয়ে যাক। পরের 2 মাসে খালি রিভাইজ করেন যেগুলো আপনি আগে পড়েছিলেন, আগে পারতেন। হ্যাঁ, এই ট্রান্সলেশন এবং এসে যখন আর এই ডাটাগুলো যখন কালেকশন হয়ে যাবে, আপনার আর নতুন করে তেমন কিছু পড়ার থাকবে না। পরে শুধু ওই যে বাংলা ব্যাকরণ, সাহিত্য, ইংলিশ গ্রামার, ম্যাথ, বিজ্ঞান এগুলো পড়বেন। এটা আমার একটা প্ল্যান আর কি। আপনি নিজের মতো করে প্ল্যান করতে পারেন, অসুবিধা নাই। পরীক্ষার খাতায় উপস্থাপনের পদ্ধতি এখানে অনেকগুলো অলরেডি বলে ফেলেছি। এই কথাগুলো আমি বলেছি, আমি স্কিপ করলাম। কেউ চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, পরবর্তীতে দেখে নিন। ডাটা টেবল, গ্রাফ চার্ট তৈরি করার ক্ষেত্রে বেশি ইউজ করবেন না। ধরেন 5 নম্বরের কোশ্চেন, এখানে আপনি 2 পৃষ্ঠা লিখলেন, 2টা টেবল দিয়ে আপনি 1 পৃষ্ঠা খেয়ে দিলেন শুধু ছকেই, আর 1 পৃষ্ঠা আপনি লিখলেন বা আধা পৃষ্ঠা আপনি লিখলেন, এতে আপনার প্রশ্নের উত্তরের মানটা ভালো হবে না। ধরেন আপনাকে বলেছে বিগত বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক গতিধারা বর্ণনা করুন, এবং এখানে আপনি 2টা বা 3টা 4টা টেবিলই দিয়ে দিলেন, লিখলেন না কিছু, তাহলে কিন্তু হলো না। আপনাকে মূলত ডাটা চাইনি আপনার কাছে, মূলত আপনার কাছে লেখা চেয়েছে। সেই লেখাটাকে যৌক্তিকভাবে প্রমাণ করার জন্য আপনি একটা গ্রাফ ইউজ করতে পারেন। 5 নম্বরের আনসারে একটার বেশি গ্রাফ ইউজ করাটা আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয় না। 10 নম্বরের হলে আপনি 2টা ইউজ করতে পারেন, 15 নম্বর হলে আপনি 2টা বা 3টা ইউজ করতে পারেন। তো আমি লেখার সাইজটা এভাবে নির্ধারণ করতে পারি যে গড়ে প্রতি 5 নম্বরের জন্য আপনি প্রথম দিকে ভালো আনসারগুলোর জন্য 2 পৃষ্ঠা করে বরাদ্দ রাখতে পারেন, মাঝের দিকে 1.5 পৃষ্ঠা, শেষ দিকে যখন দেখবেন উপায় নাই এবং যেগুলো দেখছেন সময়ও নাই, যেগুলো কমনও পড়ে নাই, পারেনও না, সেগুলো একদম ছেড়ে আসবেন না। কমপক্ষে 1 পৃষ্ঠা করে হলে লিখে দিয়ে আসবেন 5 নম্বরের জন্য, কমপক্ষে। এবং এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিছু ছেড়ে আসা যাবে না, সব টাচ করে আসতে হবে। একেবারেই যদি কোনো ধারণা না থাকে, ধরেন পিং পং ডিপ্লোমেসি কি, একেবারেই ধারণা নাই, কখনো শোনেনও নাই, বিকল্পও নাই, এটা লিখেন না, এটা আপনি স্কিপ করে আসেন। অ্যাবনর্মাল হাস্যকর কিছু লিখলে আবার আপনার উপর নেগেটিভ ইমপ্রেশন হয়ে যেতে পারে। আবার শেষ দিকে এই লিস্টটা নিতে পারেন ভালোগুলো, ধরেন 100 নম্বরের মধ্যে আপনি 90 নম্বর আনসার করে ফেলেছেন, লাস্ট 2টা কোশ্চেন আছে পিং পং ডিপ্লোমেসি আর বাফার স্টেট কি, একেবারেই ধারণা নেই। তখন আপনি চেষ্টা করবেন কিছু আইডিয়া করে, আপনি মনে হয় কেমিস্ট্রিতে পড়েছিলেন বাফার সলিউশন কি, যেই সলিউশন করে কি বলে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে ব্যালেন্স করে, নিউট্রালাইজ করে, তাহলে বাফার স্টেট এমন কিছু একটা হতে পারে, এমন একটা স্টেট মানে রাষ্ট্র, তাহলে বাফার স্টেট এমন একটা রাষ্ট্র হইতে পারে যে 2টা রাষ্ট্রকে সংঘাত মানে নিরসনে হেল্প করতে পারে। এইটুকু লিখে দিয়ে আসেন না, যা পারেন তা লিখে দিয়ে আসেন, একদম খালি লিখে আসবেন না। কারণ খালি লিখে আসলে আপনাকে নাম্বার দেওয়ার সুযোগ নাই। এটা মনে রাখবেন, পরীক্ষকগণ আপনাকে নাম্বার দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন, ব্যাকুল হয়ে বসে আছেন। তিনি সুযোগ চায় আপনাকে নাম্বার দিতে। একটু যদি দরজাটা খুলে রাখেন, উনি আপনাকে নাম্বার দিবেন। তো যদি সামারাইজ করি, ডাটা চার্ট, গ্রাফ এগুলো ইউজ করার জন্য আপনি প্রতি 5 নম্বরের জন্য একটা গ্রাফ ইউজ করতে পারেন, এবং প্রতি 5 নম্বরের জন্য সময় থাকলে 1.5 বা 2 পৃষ্ঠা করে আপনি লিখতে পারেন। তো এভাবে আপনি বিভাজন করে নিন। আবার সব জায়গায় যে ডাটা টেবল ইউজ করতেই হবে এমন কিছু না।
ধরেন কোনো টার্ম যদি সাহিত্য রিলেটেড হয়ে থাকে, এখানে আপনার ডাটা টেবল ইউজ করাটা ঠিক হবে না। অপ্রাসঙ্গিক যদি ইউজ করেন, একেবারেই অপ্রাসঙ্গিক, কোনো সম্পর্কই নাই, এমন ডাটা টেবল গ্রাফ চার্ট ইউজ করলে আবার কিন্তু আপনার নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে। উনি আপনার কমন সেন্স নাই এটা ভেবে নিতে পারেন, তখন ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। অপ্রাসঙ্গিক জিনিস দেওয়ার চেয়ে না দেওয়া ভালো। 40 নম্বরের একটা বাংলা রচনার জন্য যদি ডাটা টেবল রিলেটেড হয়ে থাকে, বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প, বাণিজ্য এই রিলেটেড হয়ে থাকে, তাহলে আপনি 40 নম্বরের রচনা স্ট্যান্ডার্ড হচ্ছে মোটামুটি 15 থেকে 20 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা, 25 পৃষ্ঠা সর্বোচ্চ, আর বেশি না। এবং সেখানে আপনি মোটামুটি 6-7টা ডাটা টেবল ইউজ করতে পারেন। 10টা হচ্ছে সর্বোচ্চ, এর বেশি ইউজ করলে আবার লেখার মান কমে আসবে। তখন আপনাকে লেখা ঠিক রাখতে গেলে দিতে হবে 30 পৃষ্ঠা। হ্যাঁ, এটা ভালো, যদি পারেন আপনি 40 নম্বরের রচনার জন্য 30 পৃষ্ঠা লিখতে, 10 পৃষ্ঠায় আপনি শুধু গ্রাফ চার্ট ইউজ করলেন আর 20 পৃষ্ঠা লিখলেন, এটা ভালো, পারলে ভালো। কিন্তু এর এতটা সময় পাওয়া খুব টাফ। সেক্ষেত্রে আপনাকে আগে ডেমো পরীক্ষা দিয়ে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে। টাইম ম্যানেজমেন্ট বলছি একটু পর। বেশি মার্জিন রেখে বা লাইন স্পেসিং দিয়ে অকারণে নিচে 1-2টা লাইন লেখার জায়গা থাকলেও স্কিপ করে পরের পৃষ্ঠায় গিয়ে পৃষ্ঠা বাড়ালে, এই পাণ্ডিত্যগুলো জাহির করলে আপনার প্রতি নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। মার্জিন দিবেন বামে এবং উপরে 1 ইঞ্চি, স্ট্যান্ডার্ড মার্জিন দিবেন। ডান পাশেও একটু 1 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রাখবেন, বেশি জায়গা ফাঁকা রাখবেন না। নিচেও সর্বোচ্চ 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন, বেশি ফাঁকা রাখবেন না। লেখার মাঝখানে স্ট্যান্ডার্ড স্পেসিং দিবেন। প্রত্যেক পৃষ্ঠায় পেন্সিল বা কলম দিয়ে মার্জিন টানতে পারেন। পেন্সিল দিয়ে টানাই ভালো, প্রয়োজনে কলম দিয়েও টানতে পারেন। চিত্রগুলো পেন্সিল দিয়ে আঁকাই ভালো। শেষ দিকে যখন দেখবেন সময় নাই, তখন কলম দিয়েও আঁকতে পারেন। এমনকি স্কেল ইউজ না করে, স্ট্রেট লাইন হলেও স্কেল ইউজ না করে ফ্রি হ্যান্ড আঁকবেন। একেবারে না আঁকার চেয়ে কলম দিয়ে হলেও কিছু একটা এঁকে দিয়ে দেওয়া ভালো। তাহলে উনি জানবেন অ্যাটলিস্ট যে না, আপনি হয়তো জানেন, সময় পাইলে আপনি পেন্সিল দিয়েই আঁকতেন, কারণ প্রথম দিকে আপনি পেন্সিল দিয়ে কয়েকটা চিত্র এঁকেছেন স্কেল দিয়ে। প্রত্যেক পৃষ্ঠায় কমপক্ষে একটা প্যারা স্পেসিং দিবেন। লিখে যাচ্ছেন লাইন বাই লাইন, এত কোনো চিত্র নাই, গ্রাফ নাই, স্পেসিং নাই, নতুন কোনো টপিক নাই, হেডলাইন নাই, উনি একটু বিরক্ত হবেন পরীক্ষক। যদি কোনো টপিক নতুন টাইটেল নাও থাকে, অ্যাটলিস্ট একটা স্পেস দিয়ে একটু লেখার ভাষটাকে একটু নতুন করে, কিছু নতুন প্রসঙ্গ নিয়ে কিছু শুরু করেন। প্যারার টাইটেল দেওয়া ভালো। আপনি একটা টপিক নিয়ে লিখেছেন, সাপোজ বাংলাদেশ ভারত সম্পর্ক প্রশ্ন এসেছে, প্রথমে আপনি গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে লিখেছেন, এখন ছিটমহল সমস্যা সমাধান নিয়ে লিখতে চান, তাহলে এই প্রত্যেকটা প্যারার উপরে টাইটেল লেখেন, ছিটমহল সমস্যা লিখে কোলন দিয়ে লেখা শুরু করেন। এবং এই টাইটেলটাকে আপনি হাইলাইট করার জন্য নীল কালি ইউজ করতে পারেন, প্রয়োজনে একটু বড় করে ফন্টটা লিখতে পারেন যেন ওনার চোখে পড়ে, প্রয়োজনে আন্ডারলাইন করতে পারেন, আগে একটা হ্যাশ চিহ্ন দিতে পারেন। এই টেকনিকগুলো আপনাকে অবলম্বন করতে পারেন। শুধু প্যারা না, প্যারার ভিতরে যদি কোনো কিওয়ার্ড থাকে, যেমন বাংলাদেশ সীমান্ত কথা বলতে গিয়ে হঠাৎ করে আপনি বললেন যে মুজিব ইন্দিরা চুক্তি হয়েছিল অমুক সালে, ওই মুজিব ইন্দিরা চুক্তি শব্দটাকে আপনি একটু আন্ডারলাইন করে দেন বা নীলকালি দেন। শেষ দিকে যখন দেখবেন কলম চেঞ্জ করার সময় পাচ্ছেন না, কালো কলম দিয়ে একটু বড় ফন্টে লিখে একটা টানবেন, আন্ডারলাইন করে দেন। তাহলে ওনার চোখে পড়বে যে হ্যাঁ, আপনি এটার ভিতরে, উনি শুধু ওনার চোখটা ওই শব্দটার মধ্যেই আগে যাবে, এবং তখন উনি জানবেন যে আপনার মাথায় কিছু ডাটা আছে, আপনি জানেন মুজিব ইন্দিরা একটা চুক্তি হয়েছিল। টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। আপনি ডাটা টেবল দিতে গিয়ে ভালো করে প্রতিটা লাইন চিন্তা করে লিখতে গিয়ে আপনি 140 বা 150 নম্বর আনসার করে আসলেন। এই 150-র মধ্যে আপনি পাবেন 60%, যদি পান হয়তো আপনি 90 পেলেন বা 100ই পেলেন, ধরেন 105-10 পেলেন সর্বোচ্চ। তার চেয়ে ডেসক্রিপটিভ অংশের কথা বলছি, তার চেয়ে লেখার মান এত ভালো না করেও, ডাটা টেবল গ্রাফ চার্ট ইউজ না করেও যদি আপনি 200 নম্বর আনসার করেন, আপনি কিন্তু এখানে 10-20 নম্বর মিনিমাম বেশি পাবেন। আপনি 115, 20, 130 পেতে পারেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে 50 নাম্বার কোনোভাবেই ছেড়ে আসা যাবে না, সব টাচ করে আসতে হবে, পারা থাকলে টাচ করে আসতে হবে। আর একদমই যদি কিছু না পারেন, ধারণাই নাই, আপনি লিখবেনই না, সিদ্ধান্ত নিয়েছেন, পিংপং ডিপ্লোমেসি, ধারণাই নাই, এরকম দেখলেন 40 নম্বরের আন্তর্জাতিক কোশ্চেনের মধ্যে 10 নম্বর 15 নম্বর আপনি পারছেনই না, সিদ্ধান্তই নিয়েছেন আনসার করবেন না, তখন সেই অনুযায়ী আপনি টাইম ম্যানেজমেন্ট করেন যে 85 নম্বরের বা 90 নম্বরের আনসার আপনি করবেন। সেক্ষেত্রে আপনার প্রথম থেকে টাইম ম্যানেজমেন্ট করেন, কত নাম্বার আপনার, কতক্ষণ সময় আপনার লাগতে পারে। আর পরীক্ষার শুরুতে আপনি প্রয়োজনে 5 থেকে 10 মিনিট সময় ব্যয় করেন। 4 ঘন্টার পরীক্ষায় 10 মিনিট 15 মিনিট কিছুই না, 3 ঘন্টার পরীক্ষায় 10 মিনিট তেমন কিছুই না। আপনি 10 মিনিট প্রথম দিকে প্ল্যান করেন কোন প্রশ্নগুলো আনসার করবেন, কোনগুলো প্রথমে করবেন, কোনগুলো শেষে করবেন।
এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য টাইম কতটুকু দিবেন। ধরা যাক আপনাকে যদি 4 ঘন্টায় 20টা কোশ্চেন আনসার করতে হয়, তার মানে প্রতি ঘন্টায় গড়ে 5টা করে আনসার আপনাকে করতে হবে। তো 5টা করে আনসার করলে আপনি প্রতিটার জন্য পান 12 মিনিট সময়। এখন আপনি প্রথম দিকে প্রথম কোশ্চেনটা 12 মিনিটের পরিবর্তে 18-20 মিনিট সময় নেন। ওই যে বলেছিলাম প্রথম কোশ্চেনটা উনি ভালো করে দেখবেন, এর পরেরগুলো আপনি 11 মিনিট করে সময় দেন, শেষের দিকের 5টা-10টা কোশ্চেনের জন্য আপনি 7-8 মিনিট করে সময় রাখেন। এভাবে আপনি টাইম ম্যানেজমেন্ট করেন। আবার যদি দেখেন যে না সবই আপনি পারেন, তাহলে শেষেরগুলো 7-8 মিনিট দিলে লেখার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি প্রথমটা শুধুমাত্র 15 মিনিট বা 20 মিনিট দিয়ে পরে সবগুলোকে আপনি অ্যাভারেজ 10 মিনিট বা 11 মিনিট করে সময় বিভাজন করেন। এবং সময় বিভাজন করার সময় বাড়তি 10-15 মিনিট 5% সময় বেশি রাখবেন। 95% সময়ে ধরে আপনি লেখা শেষ করবেন। এভাবে প্ল্যান করে লেখা শুরু করেন, কারণ দেখবেন লেখার সময় আপনি মাঝে মাঝে পিছিয়ে যেতে পারেন। আবার 30-40 মিনিট পর পর আপনি ঘড়ি দেখবেন, সময় দেখবেন যে যেভাবে বিভাজন করেছিলেন সেই অনুযায়ী আপনি এগিয়ে যেতে পারছেন কি না। পিছিয়ে গেলে লস, কারণ জানা কোশ্চেনের উত্তর যদি সময়ের অভাবে আনসার করতে না পারেন, তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে এবং আত্মঘাতী হয়ে দাঁড়াবে। আপনার লেখার স্পিড যদি কম হয়ে থাকে তাহলে আপনি কমই লিখবেন। আমি বলেছিলাম 2 পৃষ্ঠা লিখতে, কারো হয়তো লেখার স্পিড বেশি, সে 2 পৃষ্ঠা করেই লিখেছে 5 নম্বরের জন্য। আপনি পারেন না, আপনি 1.5 পৃষ্ঠা লিখবেন। তাও পারেন না, আপনি 1 পৃষ্ঠা লিখবেন। আরও স্পিড কম আপনার, তবুও আপনি তাহলে 1 পৃষ্ঠা করে লিখবেন, তবুও আপনি 200 নম্বর আনসার করে আসবেন পারা থাকলে। কিন্তু আপনি আমার কথা রক্ষা করার জন্য বা সবার সাথে তাল মিলানোর জন্য আপনি 1.5 পৃষ্ঠা করে লিখতে গিয়ে যদি আপনি 80% আনসার করে 20% টাচ না করেন, সেটা কিন্তু লস। ওই যে, তো একটা সুসংবাদ দিয়ে রাখি যে আমাদের রিটেনের কোনো কোর্স নাই, তবে আমরা প্রিলিমিনারির কোর্স করাচ্ছি। 47তম BCS এর প্রিলিমিনারির কোর্সে ভর্তি চলছে এবং একটা ব্যাচ অলরেডি শুরু হয়েছে, আরেকটা ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে। আপনারা যারা অনলাইনে কোর্স করতে আগ্রহী তারা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন, অথবা মেসেজ দিতে পারেন এই নাম্বারে। আমরা 8 জন BCS ক্যাডার মিলে এখানে ক্লাস নেই এবং আমাদের শিট আছে, প্রতি সপ্তাহে পরীক্ষা হয়, 130টা 2 ঘন্টার জুম ক্লাস নেই। বিস্তারিত আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর সবার রিটেন পরীক্ষার জন্য শুভকামনা রইল। আপনার পড়াশোনা কমন কিছু না থাকলেও, প্রিপারেশান একটু ঘাটতি থাকলেও আপনি খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যদি স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে এবং টাইম ম্যানেজমেন্ট যদি পরীক্ষা হলে ঠিক থাকে, আপনি ভালো নাম্বার পেয়ে আসবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার সাফল্য কামনা করছি। সবার জীবন হোক ফুলের মতো সুন্দর, নিষ্পাপ শিশুর হাসির মতো সুন্দর, শরতের সাদা কাশফুলের মতো সুন্দর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।